আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আগের ক্লাসে আমি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়ে বলছিলাম দুইজন শাসকের কথা, একজন গিয়াসউদ্দিন বলবন আর একজন হলো জার্মান জাতির জনক বলে যিনি অভিহিত অটো ভন বিসমার্ক। তো আমি আজকে গিয়াসউদ্দিন বলবনের রক্ত লৌহনীতি নিয়ে আলোচনা করব। মানে তিনি কেন রক্ত লৌহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কার্যকর করেন, কেন তাকে এই নীতি কার্যকর করতে হয়েছিল সেটা আমরা একটু দেখব, যেটাকে আমরা বাংলায় রক্তপাত ও কঠোর নীতি বলে অভিহিত করি। তো তিনি বাধ্য হয়েছিলেন, কারণ সুলতান ইলতুৎমিশ মারা যাওয়ার পরে দিল্লির শাসন ক্ষমতা যে অরাজকতা শুরু হয়েছিল, যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, আমরা দেখি যে সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তার মেয়ে রাজিয়া সুলতানা বা সুলতানা রাজিয়া যাকে বলি, তারপর সুলতানা রাজিয়ার হাজব্যান্ড বাহরাম শাহ এবং ইলতুৎমিশের আরেকটা ছেলে মাসুদ খান বলে অভিহিত, তিনিও ক্ষমতা আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ সুন্দরভাবে বা সুশৃঙ্খলভাবে রাজ্য চালনা করতে পারেন নাই। এটার অনেকগুলো কারণ রয়েছে, আমরা আস্তে আস্তে দেখব। তো এই পরিস্থিতিতে গিয়াসউদ্দিন বলবন তিনি বা তার কুটচালে সুলতান ইলতুৎমিশের আরেক পুত্র নাসিরউদ্দিন মাহমুদ যাকে বলা হয়, তিনি ক্ষমতায় আসেন। আর এটা 1246 খ্রিস্টাব্দের দিকের কথা। তো 1246 খ্রিস্টাব্দে যেহেতু সুলতান নাসিরউদ্দিন মাহমুদ বিশেষ করে গিয়াসউদ্দিন বলবনের সহায়তায় ক্ষমতা আসেন, ফলে তিনি ক্ষমতা আসার পরেই গিয়াসউদ্দিন বলবন তার প্রধান উজির নিযুক্ত হন এবং কি গিয়াসউদ্দিন বলবন নাসিরউদ্দিন মাহমুদের কাছে তার মেয়েকেও বিয়ে দেন। ফলে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং নাসিরউদ্দিন মাহমুদের প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে মূল ক্ষমতা গিয়াসউদ্দিন বলবনে প্রয়োগ করেন। আর নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1265 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর, যেহেতু নাসিরউদ্দিন মাহমুদ নিঃসন্তান অবস্থা ছিলেন, তার কোনো পুত্র সন্তানও ছিল না, সেই কারণে তার মৃত্যুর পরে গিয়াসউদ্দিন বলবন, যিনি নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। গিয়াসউদ্দিন বলবন যেহেতু আগে থেকেই তিনি মোটামুটি জানতেন যে কোন কোন দুর্বলতার কারণে বা কাদের দৌরাত্বের কারণে দিল্লির শাসন ক্ষমতা বিশৃঙ্খলা শুরু হয়, সেটা তিনি ক্ষমতায় এসে দৃঢ়হস্তে দমন করার জন্য তিনি এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত লৌহনীতি প্রবর্তন করেন। তো আমরা দেখি যে রক্ত লৌহনীতিতে তিনি কয়েকটা কাজ করেন, যেগুলোকে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি। যেমন সেনাবাহিনী পুনর্গঠন, তিনি ক্ষমতায় এসে এটা করেছিলেন, সেনাবাহিনী পুনর্গঠন, এবং শুধু এটা নয়, তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন। প্রতিহতকরণ। তাহলে তিনি প্রথম আমরা যেটা দেখি যে তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মধ্যে প্রথম যে কাজটা করছিলেন এই নীতির ভিতরে, সেটা হলো সেনাবাহিনী পুনর্গঠন করেন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। কারণ সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়, আর এর আগের শাসকগণ সেনাবাহিনীকে পর্যাপ্ত আর্থিক সুবিধা না দিয়ে জাগির কথা দিয়েছিলেন, যার কারণে সেনাবাহিনীর সেই যে তাদের যে দক্ষতা, যে তাদের যে শৃঙ্খলা, সেটা ছিল না। গিয়াসউদ্দিন বলবন এটা বুঝতে পেরে তিনি সেনাবাহিনী পুনর্গঠনে মনোযোগ দেন এবং তিনি সেনাবাহিনী পুনর্গঠন করে তাদেরকে জাগির কথা থেকে বাদ দিয়ে তাদেরকে একটা আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদেরকে শক্তিশালী একটা শৃঙ্খলার মধ্যে এবং শক্তিশালী বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেন, যার কারণে তিনি সে সময়কার মঙ্গলদের সীমান্তবর্তী অঞ্চলে যে মঙ্গল আক্রমণ হচ্ছিল সেটা তিনি প্রতিহত করতে সক্ষম হন। যদিও শেষবার তার পুত্রও মারা যায় মঙ্গল আক্রমণ প্রতিহত করতে, কিন্তু তারপরেও মঙ্গলরা কিন্তু ভারতবর্ষ গিয়াসউদ্দিন বলবনের আমলে ভারতবর্ষ দখল করতে সক্ষম হননি তার এই দৃঢ় নীতির কারণে। এটা একটা ব্যাপার যেটা আমরা ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মধ্যে দেখি। দ্বিতীয় যেটা দেখি সেটা হলো আমির ও মালিকদের ষড়যন্ত্র দমন। তিনি এই কঠোর নীতির মাধ্যমে দিল্লির যে আমির উমরা ছিল, আমরা জানি যে ইলতুৎমিশের আমলে যে
40 চক্র নামে একটা চক্র ছিল যারা মূল ক্ষমতাটা বুক করত। গিয়াসউদ্দিন বলবন এসে তিনি কঠোর নিয়ম নীতি প্রবর্তন করে দিয়ে আমির মালিকদের ক্ষমতা বা তাদের যে ষড়যন্ত্র সেটা তিনি দমন করেন, এবং সেটা দমন করার জন্য যে রক্তপাত নীতি গ্রহণ করেন, অর্থাৎ যাদেরকে আমির মালিকদের মধ্যে যাদেরকে তার সন্দেহ হয়েছিল বা যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে মনে হয়েছিল তাদেরকে তিনি কঠোর হাতে দমন করেন এবং কি রক্তপাত করতে, অর্থাৎ তাদেরকে হত্যা করতেও তিনি দ্বিধাবোধ করেননি, এটা আমরা দেখি। এবং সেজন্য তিনি আরেকটা কাজ করেন, সেটা হলো গুপ্তচর প্রথা প্রবর্তন করেন। গুপ্তচর প্রথা, মূলত গুপ্তচর প্রথাটা ছিল গুপ্তচর প্রথা প্রবর্তন, এই গুপ্তচর প্রথাটা ছিল তিনি প্রথম চালু করেন। এবং এটা গুপ্তচর প্রথাটা মূলত আমির উমরা অভিজাত, অর্থাৎ যারা ক্ষমতার কাছাকাছি ছিল তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্যই গিয়াসউদ্দিন বলবন তিনি গুপ্তচর প্রথা চালু করেন। এবং এই গুপ্তচর প্রথা চালুর কারণেই দেখা যাচ্ছে যে সে সময়কার দিল্লির শাসন ক্ষমতা খুবই শৃঙ্খলার মধ্যে চলে আসে, কারণ আমির উমরারা বা আমির মালিকরা ভয়ে থাকতো কখন আবার কার বিরুদ্ধে অভিযোগ আসে বা কার ষড়যন্ত্র টের পেয়ে যায়। এসব কারণে গিয়াসউদ্দিন বলবনের এই গুপ্তচর প্রথার কারণে সে সময়কার দিল্লির শাসন ক্ষমতা একটা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, এবং তিনি সেটা সেই কৃতিত্বটা কিন্তু গিয়াসউদ্দিন বলবন পেয়ে থাকেন। নেক্সটে আমরা যেটা দেখি যে 40 চক্রের বিদ্রোহ দমন, এটা আমি বলছিলাম। নেক্সটে আরো যেটা আছে যে মেওয়াটি বিদ্রোহ, দোয়াবের বিদ্রোহ দমন, মেওয়াটি ও দোয়াব। যে গিয়াসউদ্দিন বলবনের শাসন ক্ষমতার সময় দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে টুরিস্টদের উপর বা পর্যটকদের উপর প্রচুর আক্রমণ হতো এবং লুটতরাজ চলতো। মেওয়াটির দস্যুরা সাধারণত এই পথে ঘাটে এই ধরনের লুটতরাজ চালাতেন। সেটাও তিনি ক্ষমতায় আসার পর 1267 খ্রিস্টাব্দে তিনি অভিযান চালিয়ে মেওয়াটি বিদ্রোহদের দমন করেন। এবং মেওয়াটিদের বিদ্রোহ দমনের পর দেখা যায় যে দোয়াব অঞ্চলেও হিন্দু কিছু উগ্র হিন্দু লোকরা তারাও সেখানকে লুটতরাজ হানাহানি করতো এবং নিজেরা সেই মানে দুঃশাসন বা পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে রাষ্ট্রের পরিস্থিতি মানে বাইরে নিয়ে যায়, যাতে যেখানে গিয়াসউদ্দিন বলবনের ক্ষমতা কমে যায় বলে মনে করা হয়। এবং তিনি সেই দোয়াবের এই বিদ্রোহ দমন করার জন্য তিনি নিজে গিয়ে সেটা দমন করতে সক্ষম হন, সেটা 1267 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি ক্ষমতায় এসে শুরুতে এই মেওয়াটি এবং দোয়াবের বিদ্রোহ দমন করে তার শাসন ক্ষমতাকে দৃঢ়ভিতের উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এগুলো তো তার রক্তপাত লৌহ নীতির ফলে, মানে কঠোর নীতির ফলে সম্ভব হয়েছিল। এছাড়া তিনি আরো কিছু কাজ করেছিলেন, যে কাজের ফলে আমরা দেখি যে তিনি মানে দিল্লির শাসন ক্ষমতার একজন বিখ্যাত শাসক হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়েছেন। সেটার মধ্যে আমরা দেখি যে তিনি পারসিক কায়দায়, মানে রাজ দরবারে তিনি পারসিক কায়দায় আদব কায়দা সেজদা বা পাইবস নীতি চালু করেন। তারপরে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, একজন বৃত্তজ্ঞ যাতে সহজে মারা না যায়। যেমন আমরা দেখি যে তিনি একজন বৃত্তজ্ঞ হত্যার অপরাধে বদাউনের শাসককে মৃত্যুদণ্ড দেন। ফলে আমির মালিক উমরাদের মধ্যে একটা মানে ভয় বা আতঙ্ক চলে আসে যে কখন কার উপর আবার মানে ভীত সন্ত্রস্ত থাকে যে তারা যদি কোনো অন্যায় করে তাহলে তিনি ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করবেন। এমনকি তিনি ন্যায় বিচারের জন্য তার আত্মীয় স্বজনকেও তিনি ছাড় দিতেন না, মোটামুটি সবাইকে তিনি তার সেই ন্যায় বিচারের কারণে তিনি বিখ্যাত বা একটা সুপরিচিত শাসক হিসেবে লাভ করেন। তারপরে শাসকের পরিস্থিতি লাভ করেন। তারপরে দেখা যায় যে তিনি মানে তিনি আমির এবং মালিকদের জন্য সুনির্দিষ্ট পোশাক ব্যবস্থা করেন যাতে, এবং সবসময় তিনি একটা গাম্ভীর্যের মধ্যে থাকতেন, নিচু লোকদের থেকে বা ছোট লোকদের থেকে একটু দূরে থাকতেন, এবং গাম্ভীর্যের মাধ্যমে তিনি সবার জন্য নির্দিষ্ট পোশাক দান করেন যাতে রাজ দরবারের যে হারানো ঐতিহ্য ফিরে আসে এবং রাজ দরবার তার সমহিমায় বাসকর হয়। এভাবেই তিনি দিল্লির শাসন ক্ষমতায় সবচেয়ে সে সময়কার ইলতুৎমিশের পরে সবচেয়ে বিখ্যাত শাসক হিসাবে তিনি প্রতিষ্ঠিত হন। তার মৃত্যু পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি খুবই বিখ্যাত একজন শাসক হিসাবে দিল্লির শাসন ক্ষমতায় সবচেয়ে বিখ্যাত একজন শাসক হিসাবে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন।
তো এই গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পরপরেই যে মামলুক বংশের শাসন বা যে তুর্কিদের যে শাসন সেটা শেষ হয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে একটা, অর্থাৎ শাসন ক্ষমতা দুর্বল হওয়ার কারণে পরবর্তীতে অন্যরা ক্ষমতা আসতে সুবিধা হয় এবং আমরা দেখি যে পরবর্তীতে খলজিরা ক্ষমতায় চলে আসে। তো এইভাবেই তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্তপাত ও কঠোর নীতি বা লৌহনীতির মাধ্যমে তিনি দিল্লির শাসন ক্ষমতাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। যদিও গিয়াসউদ্দিন বলবন রাজ্য বিস্তার করতে পারেননি, কারণ তিনি সাম্রাজ্যের বিশৃঙ্খল এবং খুবই খারাপ অবস্থা বা দুর্বল পরিস্থিতির কারণে তিনি সাম্রাজ্যের অবস্থা সুদৃঢ়করণ, মঙ্গল আক্রমণ প্রতিহতকরণ, এমনকি বাংলা দখল বা বাংলা বিজয়ের দিকেও মনোযোগ দেন। ফলে তার আমলে তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি রাজ্য জয় করতে সক্ষম হননি বা রাজ্য জয়ের দিকে তিনি মনোযোগ দেন না।